নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে রেমাল এবং রাতে যে কোনো মুহূর্তে ল্যান্ডফল হতে পারে। সারাদিন আমরা এই খবরের দিকে নজর রাখছি, কিন্তু রেমাল বাদেও কিছু খবরের দিকে নজর রাখতে হয়। সনাতন ধর্ম নিয়ে চোখে চোখ রেখে কথা বলতে হয়, এবং সেই কথা বলার জন্যই আজ রবিবার আমি এবং শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে, এবং আমাদের সাথে বাকিরাও যে ভোটের মেগা শো, সেই ভোটের মেগা শোতে রয়েছে। শুভ্রাংশু এই মুহূর্তে অপর সিনিয়র এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্রাংশু, একদিকে রেমাল, তার ঝড়, তার যে দমকা হাওয়া, চাপা উত্তেজনা, আর অন্যদিকে ভোটের যে একটা চাপা আন্ডার কারেন্ট, অনেকে বলছে একটা চাপা উত্তেজনা, এবং এই সনাতনী ধর্মের যে ঝড় আমরা রাজপথে দেখলাম। কি মনে হচ্ছে, বিজেপি, তৃণমূল, সিপিএম এইসবের বাইরে গিয়ে একটা কি মেরুকরণ তৈরি হয়ে যাচ্ছে? দেখো, আমি ওইভাবে ব্যাপারটাকে ভাববো না। ব্যাপারটা হচ্ছে যেমন রেমাল, এটা প্রাকৃতিক ব্যাপার, প্রকৃতি। তেমনি এই যে ভারত দেশ, এই যে গোটা ভারতবর্ষ, এটার মধ্যে এই সাধু সন্ত, এটা প্রাকৃতিক, এটা কোনো বাইরে থেকে চাপিয়ে দেওয়া বিষয় নয়। এই গোটা ঘটনাটা এই দেশের সঙ্গে রন্ধে রন্ধে জড়িয়ে আছে। একে কেউ বলতে পারে না ও খারাপ ও ভালো, এটা তো আমাদেরই, আমরাই এটা, এর বাইরে কিছু নয়। আজকে যে তোমরা আজকেও তো একটা বিক্ষোভ হচ্ছে, হাবড়াতে হবে, এবং কেননা এই বিক্ষোভটা কেবলমাত্র কেউ একজন কিছু বলে, এখানে কেউ কাউকে বলতেই পারে না, কারণ আমি তো আমাকে বলতে পারি না। ভারতবর্ষ দেশটা হচ্ছে সাধুদের দেশ, সন্ন্যাসীদের দেশ। এই দেশটা অন্য দেশের মতো নয়, কোনো মরুপ্রদেশ নয় যে নতুন করে কেউ এসে হাজির হলো সেই কিছু বিশ্লেষণ করল, তাও নয়। কিন্তু সাধু সন্তদের দেশেও তো সাধু সন্তদের নিয়ে বেশি কথা বললে, তুমি এই যে এত কথা বললে, হয়তো এতক্ষণে ইউটিউবে যারা লাইভ স্ট্রিমে দেখছেন তাদের অনেকে বলতে পারে শুভ্রাংশু তো সাম্প্রদায়িক কথা বলছে, শুভ্রাংশু তো একটি সম্প্রদায় নিয়ে কথা বলছে। এটা সম্প্রদায়ের কথা নয়, ভারতবর্ষে এটা এইভাবে তো সাম্প্রদায়িকভাবে মানে ভাগ করা যেতে পারে না। তার কারণটা হচ্ছে গোটা ভারতবর্ষটাই এটা, এর বাইরে ভারতবর্ষই নয়। তুমি যদি যে ভারতবর্ষের কথা বলো, তুমি যে ভারতবর্ষের যে প্রাচীনতম কাব্যগুলোর কথা বলো, সেখানেও কিন্তু সেই সাধু সন্ন্যাসী, সেখানেও বশিষ্ঠ, বাল্মীকি, বিশ্বামিত্র, মানে এর বাইরে কিছু নয়। বাকি যা কিছু সব কিছু পরে। আমাদের দেশটা এই সাধুদের, সন্ন্যাসীদের এবং এই সনাতনীদের এবং আমাদেরকে নিয়ে, এর বাইরে বাকি সব পরে পরে পরে। একে আঘাত করা মানে নিজেকে আঘাত করা। বেশ, নিজেকে আঘাত করা। এবং বারবার আমি যে কথাগুলো বলছি, আজকে যে ভোটের মেগা শো, সেই ভোটের মেগা শোতে দুটো জিনিস আমাদের কথা বলতে হবে। এক হচ্ছে এই ভোটের মেগা শোতে হঠাৎ করে ভোটের মধ্যে কি করে সাধু সন্ত তাদের কি করে যুক্ত করে দেওয়া হলো, এবং ভোটের এই যে আবহাওয়া, সেই আবহাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন লাগাতার। আমি আরেকবার শুভ্রাংশুর কাছে যাব, শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছেন, এবং তারপর আমি বাকিদের কাছেও যাব। কিন্তু শুভ্রাংশু, একটা জায়গা ছিল যে জায়গাটা মূলত কোনো রাজনৈতিক দল, সে মুসলিম তোষণ করতে পারে, সে ইহুদি তোষণ করতে পারে, সে খ্রিস্টান তোষণ করতে পারে, হিন্দু তোষণও করতে পারে, বা কোনো বিজেপির মতন রাজনৈতিক দল বলতেই পারে আমরা হিন্দুত্ববাদী আন্দোলন করে যাব। কিন্তু কোনো দল যদি প্রকাশ্যে একটি সম্প্রদায় বিরোধিতা করে, সেটাও তো সমস্যা। দেখো, এখানে বিরোধিতা, আমি তো একই কথা বারবার বলছি, এখানে এটা হতে পারে না। তার কারণটা হচ্ছে, তুমি যদি দেখো ইংরেজ আমল, আমরা সবাই পড়াশোনা করেছি, আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ পড়েছি, সেখানে সন্ন্যাসীরা নেমে পড়লো, সন্ন্যাসী বিদ্রোহ। ৭৬ মন্বন্তর, সেখানে ভবানন্দ বলছে ধীরে সমীরে টটিনি তীরে আন্দোলনের নামছে। সুতরাং সন্ন্যাসীরা তখনই কোনো কিছু করেন, তারা তো যখন সমস্যা হয় তখন উত্তীর্ণ হতে হয় সন্ন্যাসীদের, এবং এক অদ্ভুত সন্ন্যাসী বিদ্রোহ যেন বাংলা দেখছে। আমি শুভ্রাংশু তো ছিলাম, কিন্তু তার পাশাপাশি আজ এই মেগা দিনে আমার সঙ্গে রয়েছে সন্তু পানও। সন্তু, দেখো ময়ূক, স্বাধীনতার পর থেকে আমাদের দেশের এই রাজনীতি বা আমাদের এই রাজ্যের রাজনীতিতে সনাতন নিয়ে কিছু বললে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়ার যে ধারা, সেই ধারা কিন্তু ক্রমবর্ধমান হয়েছে। কিন্তু তুমি সনাতন নিয়ে বললে তোমাকে সাম্প্রদায়িক বলছে, কিন্তু সনাতন বিরোধী বললে তোমাকে সেকুলার বলা হয়। চুপ, কিচ্ছু বলা যাবে না, সাইলেন্ট সেকুলারিজম। এটা আর কতদিন চলবে স্বর্ণালী? একদমই সন্তু, আসলে বেশি দিন চলবে না, কারণ এই মুখোশগুলো ক্রমশ খসে পড়ছে আস্তে আস্তে, এবং যত খসে পড়ছে তত বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভোট আসলে কিসের জন্য হয়। এবং এখানে বিরোধিতা সেক্ষেত্রে একটা জিনিসের সঙ্গে, সেটা হচ্ছে সনাতনে বিরোধিতা আর তোষণেই ভোট। ক্লিয়ার স্ট্যান্ড কোথাও হয়ে গিয়েছে, স্পষ্ট ছবি, স্পষ্ট ধারণা, স্পষ্ট
প্রতিচ্ছবি তৈরি হয়ে গিয়েছে বর্তমান শাসক দলের জন্য। কোনো এদিক ওদিক সেদিক হওয়ার আর কোনো জায়গা নেই, কারণ মুখোশগুলো ক্রমশ খসে পড়েছে। বিশাখা, একদমই তাই স্বর্ণালী, তুমি যে কথাটা বলছিলে মুখোশ খসে পড়েছে, কিন্তু এই মুখোশটা ধরা আমরা কতদিন ধরে দেখেছি? আমরা দেখেছি 2011 সালে যখন পরিবর্তনের সরকার এলো তারপরেই একটু একটু করে এই মুখোশটা যেন মুখে পড়া শুরু করেছে যারা এই সরকারের প্রতিভূ, বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও। এবং সেই জায়গা থেকে আজ যখন 2024 যখন লোকসভা ভোট হচ্ছে, সেই সময় যখন ষষ্ঠ দফার ভোট হতে চলেছে, ঠিক তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই তাসটা খেললেন। কিন্তু এই তাসটা খেলে কি আদতে কোনোভাবে তিনি তার গড়, যে গড়টা ধরে রাখার চেষ্টা করছেন, যেটাকে প্রধানমন্ত্রী এসে বলেছেন ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা ধরে রাখতে পারছেন? আস্তে আস্তে কিন্তু সেই মুখোশটাও খুলছে, তাই না তনয়া? ঠিক তাই। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী সাহেব একথা বলে গিয়েছেন কয়েক দশক আগে, কিন্তু সেই কাজী সাহেবের বক্তব্যকে হাতিয়ার করে গোটা বছর, অর্থাৎ সারা বছর রাজনৈতিক নেতারা তারা কিন্তু মূলত প্রচার করতে থাকেন যে সবার শ্রেষ্ঠ মানুষ এবং তাহার উপরে কিছু নাই। কিন্তু যখনই ভোটটা আসে ঠিক সেই সময় তারা পুরো 180 ডিগ্রি ঘুরে যান। 180 ডিগ্রি ঘুরে গিয়ে তখন কার্যত রাজনীতি করবার জন্য তারা বিভাজনের রাজনীতি করেন। এবং শুধু বিভাজনের রাজনীতি নয়, বিভিন্ন সময় দেখা গিয়েছে যে তোষণের রাজনীতি পর্যন্ত করেছে এই রাজ্যের রাজনৈতিক নেতারা, শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তার। একদমই, মানে তোষণেই পোষণ রয়েছে। আর এই সংক্রান্ত বিষয় যাবতীয় আলোচনা করার আগে আমরা খুব সংক্ষেপে একটা ছোট্ট প্রতিবেদন দেখে নেব, তারপর ফিরে আসছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? আমরা চাই যাতে ক্ষমা চাইতে হবে। সাধু সন্ত মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে। উনি তো শাহজাহানের মা আর আমরা বিবেকানন্দের মা। সনাতন ধর্মকে কথায় কথায় আক্রমণ করলেই কি নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করা যায়? সংখ্যালঘু তোষণের রাজনীতি করতে গিয়ে সেটাই ফের একবার প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অবশ্য রাম নাম শুনে একাধিকবার চটেছেন মমতা। রাম মন্দির উদ্বোধনের সময় গোটা দেশ যখন রাম নামে মজেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও রাম বিরোধিতায় অনড় ছিলেন। কিন্তু এবার সরাসরি সাধু সন্ন্যাসীদের আক্রমণ করে বিজেপি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। মুখ্যমন্ত্রীর এই অযৌক্তিক অভিযোগ মানতে পারেননি সাধু সন্ন্যাসীরা, প্রতিবাদে গর্জে উঠেছেন তারা। শুধু তাই নয়, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের পক্ষ থেকে আইনি চিঠিও পাঠানো হয়েছে মমতাকে। চিৎকার করে বলি, ওরা হিন্দু, ওরা হিন্দু, তবে একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। মুখ্যমন্ত্রী অবশ্য নিজের মন্তব্যে অনড়, আর এই বিতর্কে তিনি পাশে পেয়ে গিয়েছেন জোট শরিক কংগ্রেসকেও। গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ, এখন কেউ যাই না, হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়েছে। দিদি কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদি। সাধু সন্ন্যাসীদের অপমান মেনে নিতে পারেননি খোদ দেশের প্রধানমন্ত্রীও। यहाँ की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। সিএএ নিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন মমতা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোট ব্যাংক বাঁচাতে আর কি কি করবেন মমতা? ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠানগুলোকে গালমন্দ করছেন, অথচ এই প্রতিষ্ঠানগুলোই রাজনীতির সঙ্গে দূরত্ব রেখে গোটা বিশ্বে সেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। মমতা সাধু সন্ন্যাসীদের অপমান করছেন, আর তারই দলের বিধায়ক হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। তা নিয়ে একটা শব্দ খরচ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ভোট ব্যাংকের নির্লজ্জ রাজনীতির মুখোশ যেন খুলে গেছে। রিপাবলিক বাংলা।
যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে একদম সরাসরি আলাপ করিয়ে দেবো এবং তারপর চলে যাব স্বর্ণালী এবং বাকিদের কাছে রাজনৈতিক দরজাতে। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে তাদের সাথে দুজন সনাতন সম্প্রদায়ের সদস্য রয়েছেন। স্বামী পরমাত্মানন্দ মহারাজ মহামণ্ডলেশ্বর পরমহংস রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। আমি প্রথমেই স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে যাবো। মহারাজ, আমি বারবার যে কথাটা বলছি, এতদিন হয়ে গেল, কয়েকশো ঘন্টা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ক্ষমা চাইলেন তো নাই। তৃণমূল কংগ্রেসের অনেকে আপনাদেরকেও দাগিয়ে দিচ্ছে মিছিলে হাঁটার জন্য। মানে এটা কি একটি রাজনৈতিক দল ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে রাজনৈতিক নেতারা এই কাজটা করতে পারেন? একটা নির্দিষ্ট সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বিরোধিতা কি কোনো রাজনৈতিক দল করতে পারে? আমি ধরে নিচ্ছি যে মুসলিম তোষণ, মুসলিম সমর্থন হতে পারে, তার প্রেরোগেটিভ, কিন্তু হিন্দু বিরোধিতা কি তৃণমূল কংগ্রেসের প্রেরোগেটিভ হতে পারে? তৃণমূল কংগ্রেসের হিন্দু বিরোধিতা করা ছাড়া এখন আর কোনো গত্যন্তর নেই। গতকালই একটি ইনডোর প্রোগ্রাম হয়ে গেছে সায়নী ঘোষের নির্বাচনী সভা, যেখানে ইমামরা এসে হাজির হয়েছেন সারা ভারতবর্ষ থেকে এবং তারা বলছেন প্রকাশ্যে তৃণমূলকে আপনারা ভোট দিন, এবং এইভাবে হিসেব বোঝাচ্ছেন যে একজন ইমাম বললে অন্তত 1000 জন তৃণমূলে ভোট দেবে। তাহলে যত ইমাম হাজির আছেন কলকাতায় এবং আশেপাশ থেকে সবাই মিলে যদি একসঙ্গে বলতে থাকেন, তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভোট টিএমসির কাছে পড়বে। এইভাবে ইমামদেরকে উৎসাহিত করা হচ্ছে তৃণমূলের হয়ে প্রচার করতে, এবং ইমামরাও সাধুরা প্রচার করে। আর এ কথাটা এর এত দূরও যেতে হবে না। সাধুরা যদি একজন কাউকেও এর অর্ধেক কথাও বলে, তাহলে তাকে দাগিয়ে দেওয়া হবে দাঙ্গাবাজ বলে, দাঙ্গার হোতা বলে, এবং নানানভাবে তাকে অপদস্থ করা হবে, তাকে পদমর্যাদাহীন বলে লোক বলা হবে। একদম। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে যাচ্ছি। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, খুব স্পেসিফিক্যালি আমি মিছিলটা কভার করেছিলাম এবং আমি লাগাতার রিপাবলিক বাংলাতে যে কভারেজ গোটা বাংলা থেকে দেখতে পাচ্ছি, এক জায়গাতেও কিন্তু অন্য কোনো ধর্ম, বর্ণ, জাত পাত কারোর বিরোধিতা করে মিছিল বা প্রতিবাদ সনাতনীদের করা হচ্ছে না। পূর্ণদাস বাউল কালকে এসেছিলেন, তিনিও কিন্তু একটাই কথা বলছেন যে এটা ঠিক নয় একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে কথা বলা, 30-70 ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া। কেন এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং এটা কি ঠিক? দেখুন, বাংলায় যে বিপদসীমা রেখার ওপর দিয়ে জল বইছে, আমরা রাজনীতির লোক নই, রাজনীতি নিয়ে আমাদের কোনো কথা নেই, রাজনীতি নিয়ে আমরা বলিও না, মাথাও ঘামাই না। আমাদের দিনচর্যা শুরু হয় দেবস্তুতি দিয়ে, দেববন্দনা দিয়ে, দেবসেবা দিয়ে, মানব সেবা দিয়ে। যার যাকে ভালো লাগবে সে সেখানে ভোট দেবে। কিন্তু যদি সনাতন ধর্মকে কেউ অপমান করে, আজকে কার্তিক মহারাজ কি বলেছেন, কোথায় এজেন্ট বসতে দেননি, সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু একজন ইলেক্টেড জনপ্রতিনিধি একটি স্বাধীন দেশে 30-70-এর অঙ্ক কষে বুঝিয়ে দিচ্ছেন যে এই জেলায় আমরা 70%, ওরা 30%, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আমি তো অবাক হয়ে গেলাম। তৃণমূল কংগ্রেস পার্টিতে যারা হিন্দু আছেন, যাদের মধ্যে এখনও হিন্দুত্বের সত্তা অবশিষ্ট আছে, যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন, তারা কেন নীরব হয়ে থাকলেন? তারা কেন মাননীয়াকে চেপে ধরলেন না যে আপনি শুধুমাত্র 30%-এর ভোটে মুখ্যমন্ত্রী হননি, আপনি আপামর হিন্দু জনমানস দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছিল। এবং আমি এই জায়গাতেই স্বর্ণালীর কাছে যাব। স্বর্ণালী, সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, তোমারও মুখ্যমন্ত্রী, শেখ শাহজাহানেরও মুখ্যমন্ত্রী, কার্তিক মহারাজেরও মুখ্যমন্ত্রী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্দিষ্টভাবে কার্তিক মহারাজদেরকে বিরোধিতা করে শেখ শাহজাহানদেরকে নিজের প্রিয় মাফিয়া রেখে দিতে চান? কি হতে পারে? একটা মানে কোথাও স্পষ্ট হচ্ছে এদিক ওদিক, আমরা বলি হয় এসপার না হয় ওসপার, ভোটের মাঝখানে এই ধরনের কথা বলা সত্যি কি মনে হচ্ছে এতে আখেরে লাভ হবে, নাকি আরও বেশি ভোট ব্যাংক পলিটিক্স যে অভিযোগটা ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপরে, যে তকমাটা ছিল, সেটা আরও বেশি করে এঁটে গেল কোথাও? আমার সঙ্গে এই মুহূর্তে যে দুজন রয়েছেন, দুজনই রাজনীতির লোক রয়েছেন। বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিড়ী এবং রয়েছেন আইনজীবী এবং শাসকের পক্ষে যিনি বলেন অনির্বাণ ব্যানার্জি। দুজনকেই স্বাগত এই দুপুরের মেগা শোতে। আমি প্রথমে অনির্বাণের কাছে এসে, অনির্বাণ, বারবার ধরে এই বিষয়গুলো নিয়ে বহুবার আলোচনা হয়েছে এর আগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই
কথা যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করতেই হবে, তারপর থেকে শুরু করে অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে, ভাগীরথী দিয়ে। কিন্তু এবারে নির্বাচনে এসে একেবারে শেষ লগ্নে স্লগ ওভারে এসে যেভাবে কোথাও সরাসরি মেরুকরণের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিলেন, নিজের ভোট ব্যাংককে সিকিউর রাখার একটা ইঙ্গিত দিলেন, এবং কোথাও যেন এক পক্ষের হয়ে কথা বলা, এতে কি মনে হয় আখেরে সেই ভোট ব্যাংক রাজনীতির যে তকমাটা লেগে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গায়ে, দলের গায়ে, সেটা আরও বেশি চেপে বসলো নাকি? অনির্বাণ, দেখুন, এই মন্তব্যের ফলে 5টা ভোট বাড়বে নাকি কমবে সেই বিতর্ক আলাদা। আমি একটা জিনিস মনে করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এই মৌচাকে ঢিল পড়াটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কার্তিক মহারাজের নাম স্পেসিফিকভাবে উঠে আসছেন, উনি বিজেপির মঞ্চে উঠে তাদের নেতাদের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন, রাজনীতির মধ্যে উনি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা ওখানকার প্রত্যেকটি মানুষ পর্যন্ত জানেন। সেটা ভালো না খারাপ আমি সেই বিতর্কে যাচ্ছি না। তিনি যদি মনে করেন, বা বাকি যারা নিজেদেরকে সাধু বা সন্ন্যাসী বলছেন, একটু আগে সঞ্জয় বলছিল যে আমরা রাজনীতির সঙ্গে নেই, মানে স্বচ্ছন্দে রাজনীতির মধ্যে আসুন, কেউ মানা করছে না। আপনারা একদিকে বলবেন আমরা রাজনীতির মধ্যে নেই, অন্যদিকে বিজেপির সঙ্গে দহরম মহরম RSS এর হয়ে কাজ করে যাবেন, এই তারপরে কেউ কিচ্ছুটি বলবে না, ওটি হবে না। আমি যদি উল্টো বলি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্র্যাকটিসিং হিন্দু, তিনি হিন্দু বাঙালি ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছেন, তিনি নিজে প্র্যাকটিসিং হিন্দু। বহু মানুষ আছেন যারা প্র্যাকটিসিং হিন্দু বা মুসলিম ইত্যাদি নন, তিনি প্র্যাকটিসিং হিন্দু। আপনারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, ভারত সেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসী, তিনি ওনাকে পাগল বলছেন, অন ক্যামেরা বলছেন। আমি যদি বলি আপনারা মিলে বাঙালি হিন্দু ব্রাহ্মণদের অপমান করছেন, এর কি জবাব আপনারা দেবেন? তাহলে প্রত্যেকটি জিনিসে যদি ধর্ম খুঁজে আনতে চান, এর উত্তর আপনারা দিন যে আপনারা কেন বাঙালি হিন্দু ব্রাহ্মণদের এইভাবে উঠতে বসতে অপমান করছেন। না, প্রত্যেকটা ক্ষেত্রে ধর্ম খুঁজে বার করা বা বলা হচ্ছে যে এই মান অপমান, প্র্যাকটিসিং হিন্দু, এই প্রসঙ্গটা চলে এলাম। এই জায়গা থেকে রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিসিং হিন্দু এবং সেক্ষেত্রে বাঙালি হিন্দু ব্রাহ্মণ, মানে আরো একটু এগিয়ে গেলাম আমরা, মানে কোথাও জাতপাতের মধ্যে বোধহয় এন্ট্রি নিয়ে নিলাম এই বক্তব্য শুনতে শুনতে, সেই অবধিও এগিয়ে গেলাম। কিন্তু সত্যি সত্যি মঞ্চ থেকে দাঁড়িয়ে যেভাবে কোথাও অনায়াসে ভুল মন্ত্রোচ্চারণ করা যায়, সেক্ষেত্রে তখন পাল্টা আরেকটা প্রশ্ন কি এই শিবিরের দিকে ছুটে আসবে না? চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগিসা, শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, চতুর্বর্ণ গুণ এবং কর্মের অনুসারে বিভাজিত হবে। তো যে বললেন বাঙালি হিন্দু ব্রাহ্মণ কন্যা, এত যদি অহংকার থাকে ব্রাহ্মণত্বের, তাহলে ব্রাহ্মণের কাছে অধিকার হচ্ছে, ব্রাহ্মণের কাছে মন্ত্র হচ্ছে, ব্রাহ্মণের তার দখলে থাকবে। দেবতা জগতের অধীন, জগৎ মন্ত্রের অধীন এবং মন্ত্র ব্রাহ্মণের অধীন, এটা হচ্ছে প্রাচীন ভারতবর্ষের কথায়। তাহলে ব্রাহ্মণ যদি বলে যে গুড়গুড় গুড়গুড় করে মন্ত্রগুলো নিজেরাই ভুলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেন গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালি শুনেছেন। ওনার সরস্বতী স্তোত্র, ওনার মা দুর্গার স্তোত্র, দুর্গা বীজ বধেন্য দেবী, দুর্গার বীজকে বধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ভাষা উনি বলছেন, সেখানে দাঁড়িয়ে ওনার ব্রাহ্মণত্বের কোনো ছিটে ফোটা লেশমাত্র ব্রাহ্মণের কোনো অংশ ওনার মধ্যে নেই। একদম একদম, আমি নিজে ব্রাহ্মণের সন্তানে বলবো, একদম যদি মন্ত্র উচ্চারণ না করতে পারে, যদি দুর্গা বীজে বধেন্য দেবী বলে, একটা মন্ত্র উচ্চারণ করার ক্ষমতা নেই যার, তাকে বলবে ব্রাহ্মণত্বের কোনো ছিটে ফোটা নেই, লজ্জা করা উচিত। সেপারেটিস্ট মেন্টালিটির কথাবার্তা বন্ধ করো। তোমরা হচ্ছে একটা বিচ্ছিন্নতাবাদী, তোমরা না হিন্দু না মুসলমানের কারণ নাও। আমার বক্তব্য হচ্ছে যে কেউ ঠিক করে দেওয়ার কিছু নেই, কিন্তু ঘটনাচক্রে যদি মঞ্চের উপরে দাঁড়িয়ে লাগাতার কেউ ভুলভাল মন্ত্র বলেন, তাহলে প্রশ্নগুলো ওটা স্বাভাবিক নয় কি? ব্রাহ্মণ পরিবারে জন্মেছেন, যদি আমি আসছি 5 পুরুষের নাম বলো, মমতা ব্যানার্জি 7 পুরুষের নাম বলো, আমি 9 পুরুষের নাম বলবো। প্লিজ তোমার ডিএনএ টেস্ট করো, আর জিন্স আছে কিনা মমতা ব্যানার্জির মধ্যে। এক সেকেন্ড, আমরা একদম ব্যক্তিগত বা পারিবারিক আলোচনার মধ্যে তো নেই। আমাদের বক্তব্য হচ্ছে না, আমাদের বক্তব্য এটা ব্যক্তিগত বা পারিবারিক আলোচনার বিষয় নয়, বিষয় অনেক বৃহৎ অর্থে হচ্ছে, অর্থাৎ ভোট ব্যাংক পলিটিক্স নিয়ে হচ্ছে।
প্রশ্ন একই জায়গায়, যদি ধর্ম সফট টার্গেট এখনো না হয়ে থাকে, যদি ধর্ম নিয়ে রাজনীতি এখনো না হয়ে থাকে, ভোট ব্যাংক পলিটিক্স এখনো না হয়ে থাকে, তাহলে কিসের প্রয়োজনে দরকার পড়ে ভাতা, ইমাম ভাতা, আবার সেটা ব্যালেন্স করার জন্য পুরোহিত ভাতা? এগুলো প্রয়োজনীয়তা পড়ে কেন? কারা করছে এগুলো? হয়েছে, শুনেছি, দেশভাগ হয়েছে। এই সময় দাঁড়িয়ে চাকরি গেল, স্বাস্থ্য গেল, ডেভেলপমেন্ট গেল, শিক্ষা গেল, সমস্ত জলাঞ্জলি গেল। সব শেষে ভোটের নির্বাচনী প্রচারে আঁকড়ে ধরছেন মাননীয়া শুধুমাত্র ধর্ম ধর্ম ধর্ম, ধর্মের ভিত্তিতে কে কি করেছে কে কি করেনি, রামনবমীর মিছিল থেকে শুরু করে এখনো পর্যন্ত কিসের প্রয়োজনীয়তা পড়ছে? আমি একবার ইমাম ভাতা থেকে শুরু করে পুরোহিত ভাতার বর্তমান স্ট্যাটিক সিস্টেমে আসছি। রাজস্বী অনির্বাণ দুজনের কাছেই আসবো, এবং আমার রিকোয়েস্ট যে বিষয়টাকে ব্যক্তিগত পারিবারিক জায়গায় নিয়ে চলে যাবেন না, কারণ এখানে যদি ওরকমভাবে আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র করতে যাই তাহলে এর থেকে লজ্জার আমাদের জন্য আর কিছু নেই। আমি আসছি, ভোট ব্যাংক পলিটিক্স নিয়ে আলোচনা করছি, সেই নিয়ে আলোচনা হবে। আমি আসবো সন্তুর কাছে। সন্তু, এই ভাতার যদি স্ট্যাটিস্টিকটা একবার তুলে ধরে আমার মনে হয় তাহলে জনগণের কাছে স্পষ্ট হবে যে আসলে ভোট ব্যাংক রাজনীতি হচ্ছে না হচ্ছে না। সন্তু। একদমই স্বর্ণালী, এই রাজ্যে 18 বছর থেকে 80 প্রত্যেকেই জানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন অঙ্ক কষে বলেন। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো থেকে শুরু করে তার দলের বিধায়ক বলছেন ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন এই সনাতনীদের। আসলে এ রাজ্যে সনাতনী বিরোধী কথা বললে তুমি সেকুলার, আর সনাতনীদের হয়ে কথা বললে সাম্প্রদায়িক। আমি তথ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে তোষণ করা হচ্ছে। 2012 সালে ইমাম এবং মুয়াজ্জেমদের ভাতা দেওয়া শুরু করে এই রাজ্য সরকার। 2012 থেকে 2023 সালে ইমাম ও মুয়াজ্জেমদের যে ভাতা, সে ভাতা আগে ছিল 2500 টাকা, এখন করা হয়েছে 3000 টাকা ইমামদের, এবং মুয়াজ্জেমদের ক্ষেত্রে মাসিক ভাতা আগে ছিল 1000 টাকা, এখন করা হয়েছে 1500 টাকা। কিন্তু পুরোহিত, সনাতন, তাদের কথা ভাবা হয়েছে ঠিক 8 বছর পর 2020 সালে এসে। 2020 থেকে 2023 সালে পুরোহিতদের ভাতা, মাসিক ভাতা ছিল 1000 টাকা, এখন সেটা 1500 টাকা করা হয়েছে। তাহলে তো প্রশ্ন উঠবে, ইমাম পুরোহিত এক চোখে কি দেখা হচ্ছে দুজনকে, না পুরোটাই ভোট ব্যাংকের পলিটিক্স? না, আমি যে ব্যাপারটা শুনলাম, যেটা বুঝলাম, আমার অনির্বাণের কাছে একটা প্রশ্ন, খালি একটাই প্রশ্ন। অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, উনি কি বলে ফেলেছেন কোনো কথাটা, না কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট রাজনৈতিক কারণে কথাটা বলেছেন? কি এমন হলো? তুমিও তো বন্দ্যোপাধ্যায়, কি হলো? সুনির্দিষ্ট রাজনৈতিক কারণেই বলেছেন, এবং সেই রাজনৈতিক কারণটা হলো যে যারা নিজেদের সাধু বলে দাবি করছেন, সন্ন্যাসী বলে দাবি করছেন, এবং সেই বর্মটিকে ব্যবহার করার চেষ্টা করছেন, তার আদতে বিজেপির হয়ে, আরএসএসের হয়ে কাজ করছেন, কেউ তলায় তলায়, কেউ প্রকাশ্যে। কার্তিক মহারাজ প্রকাশ্যে বিজেপির রাজনৈতিক অনুষ্ঠানে হাজির থাকেন, তাতে আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, যতক্ষণ তিনি না নিজের সন্ন্যাসী হওয়া, সাধু হওয়ার পরিচয়টাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইবেন। আপনি এখানে একজন কেউ বলছিলেন যে ইমামরা তৃণমূলকে ভোট দিতে বলেছে, আপনারা প্রকাশ্যে বলুন কাকে ভোট দিতে বলছেন। দয়া করে বলবেন না আমরা রাজনীতিতে নেই, রাজনীতিতে আমার কোনো মাথা ব্যথা নেই, ওইদিকে অন্যদিকে আরএসএস এর হয়ে, বিজেপির হয়ে আপনারা কাজ করে যাবেন। এই দ্বিচারিতাটা করবেন না। বিজেপি করতে চাইলে সরাসরি রাস্তায় নামুন। আপনারা তো এমনিও বিজেপির হয়েই কাজ করেন, সেটা মুখে বলতে লজ্জা পাচ্ছেন কেন? না, এর আগেও তো আমরা দেখতে পেয়েছি অনির্বাণ, বিভিন্ন ইমাম যারা আছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তারাও অনেক কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলেছেন। তখন কি সেটা রাজনীতি ছিল না? ইমামদের কাছে যেমন গেছেন, তিনি গুরুদ্বারাতে গেছেন, তিনি মন্দিরে গেছেন, তিনি চার্চে গেছেন, সব জায়গাতেই গেছেন। সেখানে যার নিজস্ব মতামত থাকতে পারে তিনি প্রকাশ করবেন, কেউ সমর্থন করতে পারেন, কেউ বিরোধিতা করতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে আমি রাজনীতির সঙ্গে জড়িত নই, কিন্তু আমি আরএসএস এর হয়ে, বিজেপির হয়ে কাজ করে যাব, তাহলে ভাই আপনাকে কথা শুনতে হবেই। কার্তিক মহারাজ হন, অন্য কেউ হন, আপনারা বিজেপি করতে চাইলে সরাসরি করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাজনীতিতে থাকতে হলে যে কথাগুলি আপনি বলবেন তার পাল্টা শুনতেও হবে, তখন দয়া করে নাকি কান্না কাঁদতে বসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই চালাকিটাই করছেন? আপনার যদি চালাকি মনে হয়ে থাকে তাহলে আপনার জন্য করুণা রইল। রাজনীতির ময়দানে একজনকে খালি বাকিরা বলে যাবে, তিনি শুধু শুনে যাবেন, এটা হবে না। কার্তিক মহারাজ যাদের বোড়ে হিসেবে কাজ করছেন, মনে রাখবেন যে তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই চলছে, আপনাকেও রাজনৈতিক উত্তরটা শুনতে হবে, সেই ধৈর্য রাখতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ নিয়ে উনি রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছো করুণার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ, তিনি রাজনীতির জগতের ব্যক্তিত্ব। সেখানে রাজনীতিটা হিন্দু মুসলমান নিয়ে করছেন।
এখানে যদি কোনো মহারাজ নিজেকে সাধু দাবি করে তিনি রাজনীতি করেন তখন সেটাকে বলতে হবে। বন্দ্যোপাধ্যায় হিন্দি মুসলমান নিয়ে রাজনীতি করছেন, সেটা নরেন্দ্র মোদী করে থাকেন, সেটা আপনারা দেখেছেন, কিন্তু বলতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছেন, সন্ন্যাসীদের নিয়ে রাজনীতি করছেন না। সন্ন্যাসীদের একাংশ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, একাংশদের নিয়ে উনি রাজনীতি করছেন, সন্ন্যাসীদের একাংশ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, সেটা উনি পয়েন্ট আউট করে দিচ্ছেন। তিনি প্রকাশ্যে ওটা নিয়ে বলছেন এবং উনি রাজনীতি করছেন। ওই তো পয়েন্ট আউট করে দিচ্ছেন যে এই মানুষরা সন্ন্যাসী হয়েও বিজেপি আরএসএস কাজ করছেন, রাজনীতি করার জন্য করছেন। কি বুঝলাম না কার কথা বলছেন? আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সন্ন্যাসীদের নিয়ে যে কথাগুলো প্রকাশ্য মঞ্চে করছে, তিনি শুধুই রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সন্ন্যাসীদের একাংশ যারা রাজনীতি করছেন তাদেরকে চিনিয়ে দিচ্ছেন। আমরা অনির্বাণ এই বিষয়ে আরো কথা বলবো, কিন্তু এর আগে আমরা যাব বিশাখার কাছে। বিশাখা, একদমই শুভ্রাংশু, তুমি যে কথাগুলো বলছিলে অনির্বাণের সঙ্গে, অনির্বাণ কোথাও গিয়ে বলছে এটা সূক্ষ্ম রাজনীতির খেলা নয়, এখানে যাদের যাদের বলা হচ্ছে তাদের নামে নামে বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো শুধু তাই করেননি। মুখ্যমন্ত্রী আমরা দেখেছি কার্তিক মহারাজের নাম নিলেও ইসকনের নাম নিয়েছেন, নাম নিয়েছেন রামকৃষ্ণ মিশনের। সেটা কি করে করতে পারেন তিনি? সেখানে এত এত মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে এই সেবা প্রতিষ্ঠানগুলোর দিকে মানুষ তাকিয়ে থাকেন এবং সেগুলো মানুষের আবেগ। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শামসুর আলী মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং রয়েছেন মানুষ ভট্টাচার্য, রয়েছেন লেখক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি প্রথমেই মানুষবাবুর কাছে আসবো। মানুষবাবু, এই যে ধর্মীয় তাস খেলা আমরা দেখলাম ষষ্ঠ পর্যায়ের যে বা ষষ্ঠ ফেজের যে নির্বাচন, ঠিক তার আগে আগে এই তাসটা খেলা হলো, ঠিক কি কারণে? একেবারে নির্দিষ্ট করে আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ হন বা ইসকন হন বা ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন, কাউকে বাদ দিচ্ছেন না। কি কারণে, কিসের জন্য? এটা খেলার কি খুব দরকার আছে? এটা করেই তো তিনি সেকুলার নন, তিনি তার পরিচয় দিচ্ছেন। শাসক যখন আতঙ্কে ভোগে তখনই এইরকম বাঙালির শুধু রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম কিন্তু কোনো অর্গানাইজেশন নয়। বারে বারে বলেছি এটা বাঙালির আবেগ কাজ করে, কারণ গোটা পৃথিবীতে এখন যে চারটি প্রধান ধর্মীয় বলুন সামাজিক সংগঠন, গোটা পৃথিবীর যে চারটি প্রধান সংগঠন, তার তিনটির হেড অফিস হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা বাঙালির গর্ব। কোনো বিজেপি নেতা বাঙালির গর্ব নয়, কোনো তৃণমূল নেতা বাঙালির গর্ব নয়। বাঙালির গর্ব রামকৃষ্ণ মিশন, বাঙালির গর্ব ইসকন, বাঙালির গর্ব ভারত সেবাশ্রম। সুতরাং তিনি সেই জায়গাটাতে বারবার হাত দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমি কালকে যেটুকু ইতিহাস পড়ছিলাম, 1905 থেকে 1924 রামকৃষ্ণ মিশনের নামে 14টা ব্রিটিশ সরকার 14টা কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়েছিল, এবং সেই কনফিডেন্সিয়াল রিপোর্টের যে ভাষা আর এখন মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাষা সেম। পলিটিক্যাল সাধুস, বিওয়ার ফ্রম পলিটিক্যাল সাধুস লিখছেন মুর, ব্রিটিশের তৎকালীন কর্নেল। 1905 থেকে 1924 যারা যারা এসছে, রামকৃষ্ণ মিশন পলিটিক্যালি ব্যবহার করছে এই বলে ব্রিটেনে রিপোর্ট পাঠাচ্ছে যে এদের থেকে সাবধানে থাকুন, আতঙ্ক থেকে। কারণ অনেক বিপ্লবীর সঙ্গে শাসকের বিরুদ্ধে লড়ার জন্য রামকৃষ্ণ মিশন নাকি মদত দেয়, সেই রিপোর্ট বারে বারে পাঠানো হয়েছে। প্রণবানন্দকে অ্যারেস্ট করেছিল, যদিও ধরে রাখতে পারেনি। ভারত সেবাশ্রম সঙ্গে একটা আতঙ্ক ঢুকেছে যে এদের ইনফ্লুয়েন্স যদি কাজ করে তাহলে আমার রাজনৈতিক আমি একবার শামসুর আলী মল্লিকের কাছে আসবো। আমরা দেখেছি যে ফুরফুরা শরীফের পীরজাদারা কিছুক্ষণ আগেই আমরা শুনলাম, তারা বলছেন যে তারা এই তোষণের রাজনীতি মানেন না। তারা একেবারে বলছেন হিন্দু মুসলমান বা অন্য যে কোনো ধর্মের মানুষ তারা যেন এই যে ভোট ভাগাভাগির তাস, এই ম্যাজিক, এই কারসাজিটা, এই বুজরুকিটা যেন ধরে ফেলতে পারেন। কি লাভ হচ্ছে আলটিমেটলি গিয়ে? তো যাদের জন্য তিনি বলছেন সেই ভোট ব্যাংকটাও ধরে রাখতে পারছেন না। একদম। এইমাত্র আপনারা শোনালেন মেহরাব সিদ্দিকী এবং ইব্রাহিম সিদ্দিকী হুজুরের কথা শোনালেন, একদম ঠিক। আমরা বলছি একজন রাজনৈতিক নেতার দায়িত্ব কি? একজন রাজনৈতিক নেতার দায়িত্ব হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, রাজ্য বা দেশের অর্থনৈতিক উন্নয়নটা তার মানোন্নয়ন ঘটানো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে ওভারঅল রাষ্ট্রিক উন্নতি করা। এটা হচ্ছে রাজনৈতিক নেতার দায়িত্ব। রাজনৈতিক নেতার কখনো দায়িত্ব নয় ইমামকে ভাতা দেওয়া, রাজনৈতিক নেতার কখনো দায়িত্ব পড়ে না পুরোহিতদের ভাতা দেওয়া। ইমাম ভাতা প্রসঙ্গে আমি অবশ্য বলতে পারি, অনির্বাণদা এখানে আছেন, 1990 সালে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে ওয়াকফ এস্টেটের টাকা থেকে ইমামদের ভাতা দেওয়া যাবে যদি রাজ্য সরকার মনে করে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে দিতে পারেন, কিন্তু সেই ওয়াকফ এস্টেট ম্যানেজমেন্ট করবে কারা?
যেমন ফুরফুরার পীর সাহেবরা কেউ কিন্তু ফুরফুরায় যে উন্নয়ন কমিটি হলো, উন্নয়ন পর্ষদ হলো, সেখানে কিন্তু নেই। সেখানে সব রাজনৈতিক নেতারা, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে তপন দাশগুপ্ত মন্ত্রী আর কি, এরা সমস্ত। তো আমরাও এই একই কথা বলি যে আইএসএফ এই একই কথা বলে, এবং আইএসএফের জন্ম হয়েছে পার্টিকুলার ভোট ব্যাংকের যে পলিটিক্স, এই ভোট ব্যাংকের পলিটিক্সটাকে আমরা ধ্বংস করতে চাই। তুমি উন্নয়ন করো, তোমাকে মুসলমানদের হয়ে কথা বলতে হবে না। তুমি দুধেলো গাই বলে নিয়েছো, মুসলমানদের তুমি দুধেলো গাই বলে নিয়েছো, যে মুসলমানরা দুধ দেওয়া গায়, তাদের লাথি সহ্য করতে হবে। অর্থাৎ মুসলমানদের ওভারঅল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের কথা তুমি ভাবোনি যে তোষণের রাজনীতির কলা বলা হচ্ছে না, মুখে তোষণ। কারণ এক সেকেন্ড আমি একটা বলে নিই, এখন সরকারি চাকরিতে 4% ছিল বামফ্রন্টের আমলে, এখন বিলো 1%। খাদ্যের সুরক্ষার দরকার নেই, কিন্তু ধর্মের তাসটা খেলে যাও। এই জন্য গিয়ে কোথাও গিয়ে ঘুটিয়ারি শরীফে গিয়ে কেউ যদি মাথায় একটা ওড়না চাপিয়ে চলে যান, আদতে তার কতটা ইনফ্লুয়েন্স পড়ে এটা এখন ভোটের আবহে মানুষ জানে, তাই তো ময়ূক? একদমই তাই। এবং আমি অবাক হচ্ছি অনির্বাণ ব্যানার্জিকে দেখে। রবিবার বৃষ্টি পড়ছে, অনির্বাণ ব্যানার্জির হয়তো একটু মন ভালো নেই স্টুডিওতে বসে, তাই জন্য যা পাচ্ছেন উনি বলে যাচ্ছেন। আমার দুটো জিনিস, শুভ্রাংশু এবং স্বর্ণালীর সাথে কথা বলার সময় দুটো জিনিস অনির্বাণ ব্যানার্জি বললেন, আমি জানি না কি মারাত্মক কথা বললেন। মৌচাকে নাকি ঢিল পড়েছে। মৌচাকটাকে আসলে কি উনি বোঝাতে চাইলেন রামকৃষ্ণ মিশন আসানসোল, ইসকন এবং কার্তিক মহারাজের ভারত সেবাশ্রম সংঘ, আমি জানি না। দ্বিতীয়ত শুভ্রাংশুর সাথে কথা বলার সময় উনি বললেন ইমামদের মতন সাধুরা কেন ওপেনলি বলছেন না। আপনি নিজেও জানেন না অনির্বাণ আপনি কি বলছেন গোটা মুসলিম সমাজের ক্ষেত্রে দাঁড়িয়ে। ইমামরা তাহলে পলিটিক্সটা করে, এটা আপনি ওপেনলি বলে দিচ্ছেন। গোটা ভারতবর্ষের ইমামরা এই জিনিসটা করে না, কিন্তু বাংলাতে এভাবে যে রাজনীতিকরণ করা হচ্ছে সাধুদেরকে, সেই জিনিসটা। যাই হোক, আমি অনুরোধ করব অনির্বাণকে, যদি আমাদের যারা ফ্যাসিলিটি স্টাফ রয়েছে র্যাশের জন্য বা ইরিটেশন, চামড়ায় একটু চুলকালে যে ধরনের চিরবির করে, সেরকম ক্রিম রেখে দিতে। তার কারণ অনির্বাণ হিন্দুদের নিয়ে কথা বলছি, আমি কারোর বিরুদ্ধে কথা বলিনি। দেখো, আমিও জিজ্ঞেস করেছিলাম রাস্তায়, ওই হরিপদ একজন সাদামাটা ছোটোখাটো লোক বলা হয় না, ঠিক সেরকম রাস্তায় একেবারে সাধারণ লোক যারা সাথে পাচে থাকেন না, অনির্বাণ ব্যানার্জিকে টিভিতে দেখেন, রেগে যান অনির্বাণ ব্যানার্জির কথায়, তাদেরকেও আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি সাম্প্রদায়িক? আপনি এরকম অবাক নয়নে তাকিয়ে আছেন কেন? নমস্কার করছেন কেন? ধূপধুনো দিচ্ছেন কেন সাধু সন্তরা রাস্তায় নেমেছে বলে? ওনাদের উত্তরগুলো দেখো। দেখবো না, শুনবো। তুমি কি সাম্প্রদায়িক? না, আমি সনাতনী। সনাতন নিয়ে কথা বললে তো সাম্প্রদায়িক তকমা মেলে। সেটা তো মিলবে, কারণ আমরা কোন রাজ্যে বসবাস করছি, এটা হিরোগ্রানির দেশ। সাম্প্রদায়িক তকমা, সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে লড়ার জন্য অনেক। আপনি সাম্প্রদায়িক নন, হিন্দু নিয়ে এত কথা বলছেন, জয় শ্রীরাম বলছেন, আপনি সাম্প্রদায়িক? আমরা হাততালি দিচ্ছেন। একদম তাই, সাম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে এটা। রাম সেনারা সব, রামের সেনারা সবাই। রামের সেনা? তোমরা সবাই সনাতনীরা, সমগ্র সনাতনীরা। তুমি পড়াশোনা করো না? অবশ্যই পড়াশোনা করো, তাহলে এরকম সাম্প্রদায়িক মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, তারপরে তুমি হাঁটছো কি করে? এটা সাম্প্রদায়িক না, এভাবে একতরফা হয় না। আমাদের ভারতবর্ষ একটা তীর্থক্ষেত্র, এবং এই তীর্থক্ষেত্রকে অপবিত্র হতে আমরা কিছুতেই দেব না। সাম্প্রদায়িক? কিসের সাম্প্রদায়িক? আপনি সাম্প্রদায়িক কথাবার্তা বলেন না। জয় শ্রীরাম যে বললেন, অনেকে তো রেগে যায়। জয় শ্রীরাম বললেন। আমাদের ভারতবর্ষের পুরাতন হিন্দু ধর্ম সাম্প্রদায়িকতা। আপনি কি সাম্প্রদায়িক? না, আপনি সাম্প্রদায়িক না? সনাতনী হিন্দু। তা আপনি কি দাঙ্গা, হিংসা এইসবের কথা বলেন? না, কেন আমরা সম্প্রদায়, মমতা সম্প্রদায়। হিন্দু কখনো সাম্প্রদায়িক হতে পারে না। হিন্দু সকলের কল্যাণ করে। আমি দুজনের কাছে যারা রয়েছেন আমার সঙ্গে, তাদের সাথে ছোট করে যাওয়ার চেষ্টা করবো। সঞ্জয় শাস্ত্রীর কাছে শুরুতেই যাচ্ছি। আমি ভারতবর্ষে বসে জয় শ্রীরাম, জয় মা তারা, জয় জগন্নাথ এই কথাগুলো উদাত্ত কণ্ঠে বলবো না তো কি আমি অন্য কোনো মনুরাজ্যে গিয়ে বলবো? আমি এখানে বসে গেরুয়া বসন নিয়ে গর্ব অনুভব করবো না? আমার যে সনাতন সভ্যতা সংস্কৃতি আছে তা নিয়ে গর্ব অনুভব করবো না তো কি আমি মধ্যপ্রাচ্যে গিয়ে করবো? মানে কি কথা বলা হচ্ছে? সাম্প্রদায়িক তাকমা দাগিয়ে কেন দেওয়া হবে? ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের সনাতন ধর্মের ধারক বাহক সাধু সন্ত মহাত্মাদের যদি অপমান করে, যারা ভারতবর্ষে ধর্ম জগতের, অধ্যাত্ম জগতের সঙ্গে যাদের লেনাদেনা আছে, তারা রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করে প্রতিনিয়ত হিন্দু সমাজকে জাগাবে। আপনারা সেদিন দেখেছেন রাস্তায় সাধু সন্তের ঢল। কোনো ডিম ভাতের প্রলোভন নয়, কোনো 100 দিনের কাজের প্রলোভন নয়, কোনো বাস ভাড়া নয়, কোনো রকম কোনো প্রলোভন ছাড়া হাজার হাজার মানুষ
সনাতন রক্ষার তাগিদে সেদিন পথে নেমেছে। আমি একটা ভিডিও ক্লিপিং আপনাকে দেখাতে পারি, একজন 100 বছরের বৃদ্ধ, ক্যামেরাটা জুম করলে আপনারা দেখতে পাবেন। শুধু তাই নয় 100 বছরের বৃদ্ধ শুধু নয়, কালকে স্টুডিওতেও 93 বছর বয়সী পূর্ণদাস বাউল তিনি কি রাজনীতির লোক? তিনি এসেছিলেন এবং ঠিক এই জায়গাতেই স্বর্ণালীর কাছে যাচ্ছি। স্বর্ণালী আজ থেকে সোশ্যাল মিডিয়াতেও পূর্ণদাস বাউলকেও দাগিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। তুমিও আজকে যদি একটু হিন্দু 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 জয় জগন্নাথ জয় শ্রীরাম বলো, দেখবে দাগিয়ে দেওয়া হবে। এটা কালচার হয়ে যাচ্ছে। এই কালচারটাকে কি করে ভাঙা যায় স্বর্ণালী? না, এটা তো দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের আমলে আরও বেশি করে কোথাও এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। হিন্দু আমি পরিচয় দিলে সেখানে সাম্প্রদায়িক, পাশাপাশি যদি অন্য পরিচয়গুলো দেওয়া হয় বা অন্য ইমামদের বা মঞ্চের উপর উঠে অন্য কিছু বলা হয়, তাহলে সেক্ষেত্রে অন্য ধর্মের কিছু বলা হয় বা সেখানে ফেস টুপি পরে বা হাত জোর করে কিছু হাত খুলে রেখে কিছু করা হয়, তাহলে সেটা হচ্ছে সেকুলার। এই জিনিসটাকে তো বহুদিন ধরে কোথাও একটু একটু করে এর আগের ইয়ে থেকে আমল থেকে কোথাও সেটাকে এস্টাবলিশ করা হয়েছে। আমি সরাসরি রাজস্বীর কাছে, রাজস্বী অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছিলেন, কারণ একদিকে আমরা ভোট ব্যাংক রাজনীতি করছিলাম, অন্যদিকে অনির্বাণের মন্তব্যের পর আমরা যেন মনে হচ্ছে আরও কয়েকশো বছর পিছিয়ে গেলাম, কারণ সেই ব্রাহ্মণ্যবাদ থেকে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলে অতএব কিছু বলা যাবে না। যে সময় দাঁড়িয়ে আমরা সত্যি সত্যি জাতি গণনা নিয়ে পর্যন্ত আমাদের সরকার করা স্ট্যান্ড নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রাহ্মণ্যবাদ পর্যন্ত এত দূর পেছিয়ে গেলাম। অনেকক্ষণ রাজস্বী কিছু বলতে যাচ্ছেন। রাজস্বী, আমি দুটো প্রসঙ্গে আসবো। এক হচ্ছে মানুষদা যেখান থেকে একটি প্রসঙ্গ উত্থাপন করলেন আর তুমি করলে, মানুষদা 1914 একটা রিপোর্টের কথা বললেন। স্বর্ণালীদি 1917 সেডিশন কমিটি রিপোর্ট, সেই সেডিশন কমিটি রিপোর্টে, যেটাকে মূলত রাওলাট কমিটি বলা হয়, রাওলাট অ্যাক্ট, সেই ভয়ঙ্কর রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে দাঁড়িয়ে বহু মানুষ মারা গেছিলেন। সেই সেডিশন কমিটি রিপোর্ট পরিষ্কারভাবে বলছেন, স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা, মা কালী এবং গীতা, এই তিনটি হচ্ছে সেডিশন, মানে উস্কানিমূলক জিনিস। কমিউনিস্ট পার্টির নেতা মুজাফফর আহমেদ কাকাবাবু তার বইতে লিখছেন, বঙ্গদেশে বিপ্লবী আন্দোলন শুধুমাত্র ব্রিটিশ বিরোধী ছিল না, বৃহত্তর হিন্দু জাগরণের ছিল। আমি বলছি না, মুজাফফর আহমেদ, যার নামে পিসি ভবন, যেখান থেকে তুমি এখানে উন্নয়নের কথা বললে, আমি আজকে না বলেই পারছি না যে উন্নয়নের কথা কেন বলা হচ্ছে না। এই সরকারের কি কোনো উন্নয়নের কথা বলার অধিকার নেই? আজকে তোমরা এবং প্রত্যেকটা চ্যানেল মিলে ক্রমাগত উন্নয়নের কথা যদি বলো, তাহলে আমরা শুনতে পাই যে হয় কোনো সময় ব্যালেন্স করার জন্য লম্বা মন্দির তালিকার লিস্ট করছে, মানে সেখানে যা খুশি, এমনকি তারাপীঠ বানিয়ে দিয়েছে শুরু থেকে শুরু করে, অনুকূল ঠাকুরকে 400 একর জমি দিয়েছে থেকে শুরু করে, এরকম ধরনের জিনিস অন্য উন্নয়নের ছবি কোথায় দেখতে পাচ্ছি আমরা? কথা শুরু থাকে। আজকে যে রেমেল ঝড়টা আসছে, তোমরা সমেত প্রত্যেকটা চ্যানেল ক্রমাগত সেন্সিটাইজ করছো। তোমরা অসাধারণ একটা ভাবে কত দূরে ঝড় আছে, কতখানি আসছে, কতটা এগিয়ে এসেছে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা চ্যানেল তোমরাও জানাচ্ছ বারংবার, তার জন্য তোমাদেরকে নমস্কার করছি। এখন আমি রাস্তা দিয়ে আসছিলাম, এন্টায়ার ইয়েটাতে ওই লোহার ব্রিজগুলো হয়, ব্যারিকেডগুলো ছড়ানো ছিটানো আছে, হাওয়ায় উড়ে উড়ে এসে পড়ছে, গাড়ির ওপরে এসে পড়ছে। রিপাবলিক বাংলার গাড়ি উল্টে যেত, অ্যাকশন হয়ে যেত। একটা সরকারের একটা মনে হলো না যেটাকে নিয়ে অ্যাকশন নেওয়া উচিত? কারণ এই সরকারের কোনো সদিচ্ছা নেই কোনো কিছুর। এটা ধর্মের রাজনীতি করে সুরসুরিটা দিয়ে আজকে ক্ষমতায় থাকতে হবে। তাই জন্য 30% এই যে রাজনীতি, এই যে পুরোহিত ভাতার কথা বলা হলো, পুরোহিত ভাতাতে আমরা বলেছি ছিটকা পঞ্চায়েত, কৃষ্ণনগর, নদীয়ার নিলয় সাহা থেকে আরম্ভ করে, যার স্ত্রী হচ্ছেন তৃণমূলের মহিলা মোর্চার নেত্রী, পুরো ভর্তি হচ্ছে তৃণমূলের নেতা, যারা কেউ পুরোহিত নয়, তারা প্রত্যেকে পুরোহিত ভাতা পাচ্ছেন। ইমাম ভাতা কতজনকে দেওয়া আরম্ভ হয়েছিল? 16,000কে 2012 সালে। এখন কতজন পাচ্ছে? 40,000। কতগুলো মসজিদ তৈরি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো তালিকা আছে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে যে 40,000 ইমামকে আজকে ভাতা দেওয়া হচ্ছে, চিন্তা করো, মমতা ব্যানার্জির কাছে 40,000 ইমামের তালিকা আছে, কিন্তু যে 8,000 জালি চাকরি দেওয়া হয়েছে, যার জন্য 26,000 মানুষের চাকরি আজকে চলে যেতে পারছে, তাদের তালিকা নেই, সেটা আইডেন্টিফাই করতে পারছে না। কত নির্লজ্জ সরকার। বিশাখা, আমরা বলি সবসময়, প্রতিদিন বলি যে একজন নির্বাচিত শাসক দল, কেন্দ্র হোক বা রাজ্য, প্রচারের মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের খতিয়ান দেবে যে সে কি করেছে, দুক্ষেত্রেই কেন্দ্র হোক বা রাজ্য, আর তার সঙ্গে প্রতিশ্রুতি দেবে যে ভবিষ্যতে কি করতে পারে। হতে পারে ভুয়ো প্রতিশ্রুতি, হতে পারে উন্নয়নের মধ্যে অনেক দুর্নীতি রয়েছে, কিন্তু তবু তারা দেন। অদ্ভুত রকমভাবে এই রাজ্যের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখছি ধর্ম, ব্যক্তিগত আক্রমণ বারবার চলে আসছে নির্বাচনী প্রচারের মঞ্চে। বিশাখা,
একদমই তাই স্বর্ণালী, আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়ন হবে এটা বলা হয়েছে, কিন্তু কিভাবে হবে আমরা দেখেছি ভাতা দেওয়া হয়েছে দু তরফে। হিন্দু তরফে যদি পুরোহিতদের কথা বলা হয় তাহলে মুসলিমদের মধ্যে মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা এগুলো দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উন্নয়ন মানে তো তা নয়। আমরা একবার মানুষবাবুর কাছে আসবো। মানুষবাবু, আপনি বলছিলেন দাগিয়ে দেওয়ার বিষয়, সেই পলিটিক্যাল সাধুস যেটা ইংরেজি আমলে বলা হচ্ছিল, আপনি আরো কিছু বলতে চাইছিলেন, তখন সময় ছিল না, আপনি যদি একটু বলেন। না, আমি এটা করতে গিয়ে শুধু এই কথাগুলো বলতে গিয়ে যেহেতু শামসুল্লাহ আছে আমি বলছি সব থেকে বেশি ক্ষতি হচ্ছে ইসলাম সমাজের। দায়িত্ব নিয়ে বলছি কেন, দেখা যাচ্ছে যে ইসলাম সমাজের ভাতা দিতে গিয়ে প্রথম কথা হচ্ছে সংখ্যালঘু এই কনসেপ্টটাকে এমনভাবে আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে। আপনি বলুন তো পশ্চিমবঙ্গে সবচেয়ে সংখ্যালঘু জাতি হচ্ছে পার্সি, ইনফ্যাক্ট ইন্ডিয়াতে 1%। পার্সিদের জন্য যদি কিছু করা উচিত, পার্সিদের জন্য করা উচিত। কোন সরকার দায়িত্ব নিয়ে বলবে যে আমি পার্সিদের জন্য স্কুল করছি, আমি পার্সিদের জন্য এই অনুদান দিচ্ছি? আমাদের ভুললে চলবে না, এটা ভোট ব্যাংকের রাজনীতি। পার্সিদের ভোট কতটুকু রয়েছে সেই অঙ্কটা তো হিসাব আছে, একদম পরিষ্কার হিসাব। সামনে শুধু অঙ্ক আর সামনে রাখা হচ্ছে একটা মুখোশ, সেটা ধর্মে, আর ধর্মের নামে ভোট ভাগ করা। ঠিক, একদমই ঠিক। এবং মানুষদা কি সুন্দরভাবে বোঝাচ্ছিলেন। আমি স্বামী পরমাত্মানন্দজির কাছে যেতে চাই, সংক্ষেপে আপনি কিছু বলতে চাইছিলেন এই ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে। একটা বিশেষ সম্প্রদায়কে, হিন্দু সম্প্রদায়কে চিহ্নিত করে তাদের গলা টিপে ধরা হচ্ছে। আমরা হিন্দু সন্ন্যাসী, আজকে দেশের হিন্দুত্বের যখন এত বড় বিপজ্জনক অবস্থা, তখন আমি যদি হিন্দু সন্ন্যাসী হয়ে আমি হিন্দু এই বলবার সামর্থ্য না রাখি, তাহলে এর চেয়ে বড় লজ্জা আর কি থাকতে পারে। স্বামীজি নিজে বলেছেন আই অ্যাম এ হিন্দু মঙ্ক, এবং সেটা বলেছেন কোথায়? বলেছেন সুদূর শিকাগোয় দাঁড়িয়ে। শুধু তাই নয়, বারবার করে হিন্দুত্বের কথা বলেছেন। হিন্দু কিন্তু অন্যকে সরিয়ে দেয় না, কাটাকাটির কথা বলে না, দাঙ্গার কথা বলে না। সংগচ্ছদ্দং সংবদ্ধং সংব মনাংসি জানতং দেবাভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। একসাথে চলো, এক কথা বলো, হোক মন একাকার। এটা বেদের বাণী। অর্থাৎ আজকের দিনে সবকা সাথ সবকা বিকাশের মতন। বিশাখা, একদমই তাই। এই যে কথা প্রসঙ্গে শামসুর আলী মল্লিক কিছু বলতে চাইছেন, আমরা একদম ছোট্ট করে তার কাছে যাব। সব শেষে অনুরোধ করব, সকলকেই অনুরোধ করব যে দেখুন মুখ্যমন্ত্রী যা করছেন এ তো সত্যি মানে জঘন্যতম অপরাধ করে চলেছেন। আমি বলবো যে হিন্দু সংকটে নেই, মুসলমান আলেমরা বলছেন মুসলমান সংকটে, হিন্দু সাধুরা, সনাতনী সাধুরা বলছেন হিন্দু সংকটে আছে। আসলে গোটা বাংলার মানুষ সংকটে আছে, এটা সবাইকে উপলব্ধি করতে হবে। একদমই তাই। এটা একটা উপসংহার বলা যায় যে যেখানে দাঁড়িয়ে একটা সমাজকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, সেখানে উন্নয়ন নেই, সেখানে কিচ্ছু নেই। সেখানে খাদ্যের সুরক্ষা নিয়ে আজকে এই যে রেমাল আসছে, এরপরে রেমাল এলে তার কতটা কি ত্রাণ আসবে, সেটা কিভাবে বিতরণ হবে, কিভাবে সেটা নিয়ে কোনো পরিকল্পনা নেই। যারা আজকে নিজেদের জায়গা ছেড়ে, টিনের বাড়ি, অস্থায়ী জায়গা ছেড়ে হয়তো তারা স্কুল বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন, আদতে গিয়ে দিনের শেষে বা কয়েকদিন পরে যখন বৃষ্টি চলে যাবে, ঝড় চলে যাবে, তখন তাদের জন্য পড়ে কি থাকবে? তারা কোথা থেকে গিয়ে তাদের ত্রাণ সামগ্রী, যাবতীয় কিছু যা যা প্রয়োজন, যা যা সুরক্ষিত করা সরকারের কাজ, প্রশাসনের কাজ, আদতে সেটা কোথায় যাচ্ছে? মানুষের উন্নয়ন কোথায় যাচ্ছে? একদমই মানুষের উন্নয়নের থেকে বেশি বোধহয় এই মুহূর্তে কথা হচ্ছে মানুষ কোন রাজনীতিটা করবে, এবং মানুষ আসলে হিন্দু হয়ে রাজনীতি করবে না মুসলিম হয়ে রাজনীতি করবে। এটা হতাশাজনক, কারণ নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। এবং স্বর্ণালী, আমরাও বলি আবার তোরা মানুষ বা ভারতীয় হয়ে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে নিয়ে চলা রাষ্ট্র নির্মাণ, যে কথাটা নরেন্দ্র মোদীও বলেছিলেন, সেইটার দিকে বোধহয় আমাদের এগিয়ে যেতে হবে। একদমই তাই ময়ূর। কিসের দুঃখ করিস ভাই, আবার তোরা মানুষ। আমি শামসুর আলী মল্লিকের একটা কথা সূত্র ধরেই বলবো যে না হিন্দু সংকটে না মুসলিম সংকটে, আসলে বোধহয় গোটা বাংলা সংকটে, আমরা সবাই সংকটে। কারণ যদি এই রাজনীতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, শুধুমাত্র আমরা নই, পরবর্তী কয়েক প্রজন্ম তারা এই রাজনীতির শিকার হতে থাকবে। এবং এই নিয়ে বাংলার গোটা মানুষকে সচেতন হতে হবে, যত দ্রুত সম্ভব তত মঙ্গল। সময় একদম শেষ। বাংলার মেগা শো, রিপাবলিক বাংলার মেগা শো আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী রবিবার ঠিক বেলা 12টায়। নমস্কার।